ফার্স্ট ক্লাস। চলে আসেন, শুরু করি। আচ্ছা, এস ব্লক মৌলের সংখ্যা কতটি? আচ্ছা, আমাদের টোটাল যে মৌল, আমাদের পুরা পর্যায় সারণীতে মোট মৌল হচ্ছে, মনে রাখবেন, মোট মৌল হচ্ছে আমার 118টা। 118টা, ঠিক আছে। মোট মৌল কয়টা ভাইয়া? 118। তার মধ্যে এস ব্লকের মৌল হচ্ছে 14টা। এস ব্লকের মৌল হচ্ছে 14টা। এস ব্লক হচ্ছে ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড গ্রুপের সমন্বয়। এই ফার্স্ট গ্রুপে টোটাল যে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ, ঠিক আছে। তো ফার্স্ট গ্রুপে টোটাল মৌল আছে হচ্ছে 7টা, সেকেন্ড গ্রুপে আছে হচ্ছে কয়টা ভাইয়া? 6টা। কথা বুঝবেন। এই এস ব্লকের টোটাল মৌল তাহলে কয়টা? 14টা। আর পি ব্লকের কয়টা? পি ব্লকের টোটাল মৌল হচ্ছে 36টা। পি ব্লকের টোটাল মৌল কয়টা? 36টা। ডি ব্লকের টোটাল মৌল হচ্ছে আমার 41টা। ডি ব্লকের টোটাল মৌল হচ্ছে 41টা। আর এফ ব্লকের টোটাল মৌল হচ্ছে আমার 27টা। ঠিক আছে। অনেকে এফ ব্লকে 30টা দেয়, 30টা হবে না। 30টা হবে না, কারণ এফ ব্লকে যে ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট, আরেকটা হচ্ছে থোরিয়াম, এই থোরিয়াম এরা এস, আবারও বলি, এরা এফ ব্লকে অবস্থান করলেও, আবারও বলে রাখি, এরা এফ ব্লকে অবস্থান করলেও এরা হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল, দ্যাটস ওয়াই ডি ব্লক মৌল, দ্যাটস ওয়াই এদেরকে আমরা এফ ব্লকের মৌল হিসেবে ধরবো না। এদের কিছু বৈশিষ্ট্যগত মিল থাকার কারণে এদেরকে এফ ব্লকে অবস্থান দেয়া হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসি। পি ব্লকের টোটাল মৌল কয়টা? পি ব্লকের টোটাল মৌল হচ্ছে আমার 36টা। আবারও বলে রাখি, পি ব্লকের টোটাল মৌল হচ্ছে 36টা। এখন পি ব্লকের টোটাল মৌল 36টা। এখানে মেইনলি হচ্ছে হিলিয়াম, যে হিলিয়াম কিন্তু এস ব্লকের মৌল। হিলিয়ামকে আমরা পি ব্লকে অবস্থান দিয়েছিলাম, কিন্তু হিলিয়াম কিন্তু মেইনলি এস ব্লকের মৌল। ঠিক আছে। যদি আপনাকে প্রশ্ন করে পি ব্লকে অবস্থান দেওয়া সত্ত্বেও কোন মৌলটি হচ্ছে এস ব্লকের, তাহলে বলবেন হচ্ছে হিলিয়াম। ঠিক আছে। এই পি ব্লক হচ্ছে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত। 13 থেকে 18 পর্যন্ত, আবারও বলে রাখি, 13 থেকে 18 পর্যন্ত গ্রুপটা হচ্ছে আমার পি ব্লকের এবং পি ব্লককে সাধারণত আমরা বলে রাখি আদর্শ অথবা প্রতিরূপী মৌল। আদর্শ বা প্রতিরূপী মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল বলতে পারেন। প্রতিরূপী মৌল, প্রতিরূপী মৌল। ঠিক আছে। আচ্ছা, তো এর পরের প্রশ্নে চলে আসি। কি বলেছে দেখি, ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? ভাই, ডি ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 41টা। 41টা। ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? 41টা। এই ডি ব্লকের মৌল সংখ্যা 41টা। ডি ব্লকে সাধারণত দুই ধরনের মৌল থাকে, একটা হচ্ছে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল, আরেকটা হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল। আচ্ছা, অবস্থান্তর মৌল কারা? D1 থেকে 9 পর্যন্ত যাদের ইলেকট্রন বিন্যাস থাকতে পারে তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি। আর ডি ব্লক মৌল হচ্ছে D0 অথবা D10, এবং মানে D1 থেকে 10 পর্যন্ত সবগুলোই হচ্ছে মেইনলি ডি ব্লক মৌল। আবারও বলে রাখি, D1 থেকে 10 পর্যন্ত আসলে সবগুলাই ডি ব্লক মৌল। তবে কিছু কিছু মৌল আছে যারা অবস্থান্তর মৌল, আবার ডি ব্লক মৌল, বাট কিছু কিছু মৌল আছে যারা কিনা শুধু ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল না। তাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে D0 অথবা D10। D0 অথবা D10। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্নে চলে আসি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কোনো মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে NH2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণীতে কোন গ্রুপে হবে? তো দেখেন, সাধারণত অবস্থান যখন, যেহেতু এখানে পিতে, একটু দাঁড়ান, যেহেতু এই জায়গাটাতে আমার পি উপশক্তি স্তরে ইলেকট্রনটা আছে, কথা বুঝছেন, পি উপশক্তি স্তরে আছে, তার মানে এটা হচ্ছে আমার পি ব্লক মৌল। এটা হচ্ছে আমার পি ব্লক মৌল। তাহলে দেখেন, পি ব্লক মৌলের কথাগুলো বুঝবেন। পি ব্লক মৌলের
গ্রুপ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি? পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি? পি ব্লক মৌলের আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করি সাধারণত 10 প্লাস এই এনএস এর যে ইলেকট্রনটা এবং এনপি এর ইলেকট্রনটা, এই দুইটা যোগফল। আবারও বলি, এই দুইটা যোগফল, তার মানে 2 প্লাস হচ্ছে 5, তার মানে টোটাল আসতেছে হচ্ছে 17। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাইয়া 17 এর জায়গায় 7 এ দেয়া আছে। আচ্ছা, এইটাকে বলা হচ্ছে সাবগ্রুপ। কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হচ্ছে সাবগ্রুপ। এটাকে কি বলা হয়? সাবগ্রুপ বলা হয়। আচ্ছা, যেহেতু এটাকে সাবগ্রুপ বলা হয়, এটা কিভাবে নির্ণয় করব? মনে রাখবেন, এস এবং পি এরা হচ্ছে সাধারণত এ সাবগ্রুপের মৌল। কি বললাম? এস এবং পি এরা সাধারণত এ সাবগ্রুপের মৌল। এ সাবগ্রুপের মৌল, কথাগুলো বুঝবেন। এ সাবগ্রুপের মৌল। এখন ভাইয়া এখানে আমরা কিভাবে নির্ণয় করব যে এটা কোন সাবগ্রুপের মৌল? আচ্ছা, এখানে কিছুই না, এই যে এনএস যে এক্স, মনে করেন এনপিওয়াই যে আছে, জাস্ট এক্স প্লাস ওয়াই এর যোগফলটাই হচ্ছে আপনার গ্রুপ সংখ্যা। এখানে এক্স প্লাস ওয়াই বলতে 2 প্লাস 5, তার মানে 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 7। যেহেতু এটা পি ব্লক মৌল, দেখেন এটা পি ব্লক মৌল, সেহেতু এটা কি হবে? এ সাবগ্রুপের মৌল হবে। যেহেতু এটা পি ব্লক মৌল, তাহলে এটা কোন সাবগ্রুপের মৌল হবে? এ সাবগ্রুপের মৌল হবে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটায় আসি। এখন বলা হয়েছে যে 39 মৌলটি পর্যায় সারণীতে অবস্থান কোনটি? আচ্ছা, তো পর্যায় সারণীতে অবস্থান কোনটি যদি একটু দেখেন, তো পর্যায় সারণীর যে কোনো অবস্থান নির্ণয়ের জন্য, কথাগুলো বুঝবেন, যে কোনো অবস্থান নির্ণয়ের জন্য আমি খুব সহজ একটা ল দিব। ঠিক আছে? সহজ একটা ল। তো গ্রুপ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? গ্রুপ সংখ্যা আমরা নির্ণয় করব হচ্ছে পরের নিষ্ক্রিয়, মনে রাখেন 18 মাইনাস অফ পরের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা। পরের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা মাইনাস প্রদত্ত পারমাণবিক সংখ্যা। প্রদত্ত পারমাণবিক, কথাগুলো বুঝবেন, হ্যাঁ? প্রদত্ত পারমাণবিক সংখ্যা। তো এখন একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন যে পরের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা কি? পরের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা, পরের নিষ্ক্রিয় গ্যাস বলতে এই 39-এর পরের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 54। কথা বুঝবেন, 54। তাহলে দেখেন কি আসে, 18 মাইনাস অফ 54 মাইনাস অফ 39 কত আসে দেখি, ক্যালকুলেটর দিয়ে দেখি কত আসে। আচ্ছা, এই রেকর্ডেড লেকচারটা আপনারা যখন পাবেন অবশ্যই শেয়ার করে দিবেন, হ্যাঁ? আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদের জন্য যতটুকু পারি আমরা হচ্ছে চেষ্টা করব যে যতটা সম্ভব পারি আমরা আপনাদেরকে ভালো কোনো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চলে আসেন, তাহলে এটা কত আসবে? 18 মাইনাস অফ এটা আসবে 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে এটা কয় নাম্বার গ্রুপ ভাইয়া? এটা হচ্ছে 3 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপ। আচ্ছা, 3 নাম্বার গ্রুপ। আবারও বলি, 3 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপ এখানে একটাই আছে। আর পর্যায় কিভাবে নির্ণয় করবেন আমি একটু বলি। পর্যায় সাধারণত নির্ণয় করবেন হচ্ছে যে দেখবেন যে আমাদের যে মৌলটা দেয়া আছে সেটা কোন পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়ে পড়ে। যেমন দেখেন নিষ্ক্রিয় গ্যাস কত? 2, 10, 18। ঠিক আছে, 2, 10, 18, 36, 54। দেখেন এটা 1 নাম্বার পর্যায়, এটা হচ্ছে আমার 2 নাম্বার পর্যায়, এটা হচ্ছে আমার 3 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 4 নাম্বার পর্যায়, আর এটা কত ভাইয়া? 5 নাম্বার পর্যায়। তাহলে আলটিমেটলি এটা 3 নাম্বার গ্রুপের 5 নাম্বার পর্যায়। দ্যাট মিনস আমার ইলেকট্রন বিন্যাস করার কোনো দরকার পড়তেছে না, কারণ 39 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2s2 এগুলা করতে করতে অনেক টাইম কিল হবে। পরেরটাই চলে আসি, কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? চলে আসেন, কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক দেখেন দেখি, কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক? দেখেন জিঙ্ক, আর্গন 3d10,
না এটা না, নিকেল 2+, আচ্ছা সরি, এই যে এটা জিঙ্ক 2+, আর্গন 3d10। আচ্ছা এখন বলতে পারেন যে ভাইয়া এই যে আপনি ইলেকট্রন বিন্যাসটা এটা করতেছেন বা এই ইলেকট্রন বিন্যাসটা কিভাবে বুঝবেন? আচ্ছা দেখেন, এখানে ইলেকট্রন বিন্যাসটা বোঝার হচ্ছে আর্গনের যে পারমাণবিক সংখ্যা, আবারও বলি আর্গনের পারমাণবিক সংখ্যা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। যে এখানে বলা আছে জিঙ্ক 2+, জিঙ্ক 2+, তাহলে জিঙ্কের টোটাল হচ্ছে ইলেকট্রন কয়টা ভাইয়া? জিঙ্কের টোটাল ইলেকট্রন হচ্ছে 30টা, 30টা মিলাও আগে। তাহলে জিঙ্কের টোটাল ইলেকট্রন 30টা। এখন দেখো জিঙ্কের যদি টোটাল ইলেকট্রন 30টা হয়, এখন এই আর্গন হচ্ছে কয়টা ভাইয়া? আর্গন হচ্ছে আমার, এই আর্গন হচ্ছে কয়টা? আর্গন হচ্ছে আমার 18, তাই না? আচ্ছা এখানে কত আছে? 10, 10 + 10। আচ্ছা তাহলে কয়টা হলো? 28টা। এইখানে দেখেন দুইটা ইলেকট্রন চলে গেছে। কয়টা ইলেকট্রন চলে গেছে? দুইটা ইলেকট্রন চলে গেছে, +2, তার মানে 30। এই তো এইভাবে মিলাইতে পারেন। আর এখানে এখন বলতে পারেন যে ভাই এখানে 4s2 আছে, দেখেন যেহেতু 2+ আছে তার মানে 4s2 থেকে ইলেকট্রনটা যাবে, 4s2 থেকে কিন্তু ইলেকট্রনটা যাবেই, ঠিক আছে? এখানেও সেম, এখানেও সেম। তো আলটিমেটলি আপনি বুঝতে পারতেছেন এই যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটাই সঠিক, ঠিক আছে? কারণ সর্বশেষ শক্তি স্তর থেকে আমার ইলেকট্রনটা বের হবে যখন সে কোনো আয়নে পরিণত হবে। ক্লিয়ার? আচ্ছা চলে আসি, পর্যায় সারণীর কোন গ্রুপকে চ্যালকোজেন বলা হয়? আচ্ছা পর্যায় সারণী সাধারণত গ্রুপ 16, গ্রুপ 16 কে বলা হচ্ছে কি? গ্রুপ 16 কে বলা হয় চ্যালকোজেন, চ্যালকোজেন, চ্যালকোজেন। আচ্ছা গ্রুপ 15 কে বলা হয় হচ্ছে নিকটোজেন্স, ঠিক আছে? গ্রুপ 15 কে কি বলা হচ্ছে? নিকটোজেন্স। কথাগুলো ভালো করে বুঝবেন। গ্রুপ 17 কে বলা হচ্ছে হ্যালোজেন্স, হ্যালোজেন। নিকটোজেন্স মানে হচ্ছে শ্বাসরোধকারী, শ্বাসরোধকারী। আর হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী, হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। আর চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী। রয় হিসি হবে মনে হয়, উৎপন্নকারী, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝবেন। এছাড়া যদি আপনাকে বিভিন্ন গ্রুপের নাম বলে, যেমন গ্রুপ 13, যদি গ্রুপ 13 এর সাধারণত নাম নাই, তো প্রথম যে মৌলটা আছে, আবারও বলি এর নামটা নাই, এর যে প্রথমের যে মৌলটা আছে, প্রথম মৌলটার নাম অনুসারে এই নামটা করা হয়। যেমন গ্রুপ 13 কে বলা হয় বোরনের গ্রুপ, বোরন গ্রুপ, ঠিক আছে? গ্রুপ 13 কে কি বলা হচ্ছে? বোরন গ্রুপ। গ্রুপ 14 কে বলা হচ্ছে, গ্রুপ 14 কে বলা হচ্ছে কার্বন গ্রুপ। যদি বলে গ্রুপ 14 কে কোন গ্রুপ বলা হয়? কার্বন গ্রুপ বলা হয়, ঠিক আছে? পরেরটাই চলে আসি। আচ্ছা এই জিনিসগুলো একটু খুবই ইম্পর্টেন্ট, আমি এই জিনিসগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই। একটু ওয়েট, এই জিনিসগুলো আপনাদের জানা দরকার যে কোনটা কোন ব্লকের প্রথম মৌল বা কোনটা কোন ব্লকের শেষ মৌল, এই জিনিসগুলো খুবই জানা দরকার, ঠিক আছে? তো চলে আসেন, যদি আপনি এটা একটু পড়ালেখা করেন যে কোনটা কোন গ্রুপের প্রথম মৌল, যেমন পি ব্লকের প্রথম মৌল, পি ব্লকের প্রথম মৌল কোনটি? পি ব্লকের প্রথম মৌল কোনটি? পি ব্লকের প্রথম মৌল হচ্ছে বোরন, ঠিক আছে? এই যে পি ব্লকের প্রথম মৌল হচ্ছে এই যে বোরন। তো পি ব্লকের প্রথম মৌল, আগে মনে রাখেন এস ব্লকের প্রথম মৌল, আমি সবগুলাই একটু লিখে দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন ব্লক আর প্রথম মৌল, প্রথম মৌল আর হচ্ছে শেষ মৌল, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা চলে আসেন, তাহলে এস ব্লক, এস ব্লকের প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন। কি বললাম? এস ব্লকের প্রথম মৌল কি বলেন দেখি? হাইড্রোজেন। আর এস যে ব্লক মৌলগুলো আছে, কথা বুঝেন, এস ব্লকের শেষ মৌল হচ্ছে কত? রেডিয়াম।
এস ব্লকের শেষ মৌল কি? রেডিয়াম। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসেন পি ব্লক। পি ব্লকের প্রথম মৌল হচ্ছে বোরন, শেষ মৌল কি? অর্গানেসান। খুব সহজ, শেষ মৌল হচ্ছে অর্গানেসান। ইভেন এর পারমাণবিক সংখ্যাগুলো পড়বেন। রেডিয়নের পারমাণবিক সংখ্যা কত? 88। ঠিক আছে, অর্গানেসান কত? 118। এটা মুখস্থ করার দরকার নাই। পি ব্লক। এরপরে ডি ব্লক। ডি ব্লকের প্রথম মৌল হচ্ছে কি? স্ক্যানিডিয়াম। ডি ব্লকের প্রথম মৌল কি ভাইয়া? স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, আর শেষ মৌল কি ডি ব্লকের? ডি ব্লকের শেষ মৌল হচ্ছে কপারনিসিয়াম, CN। কপারনিসিয়ান 112। ঠিক আছে, এটা হচ্ছে ডি ব্লকের প্রথম এবং শেষ মৌল। এরপরে আসি এফ ব্লকের প্রথম মৌল। এফ ব্লকের প্রথম মৌল হচ্ছে সেরিয়াম। এখন যদি বলেন কেউ যে ভাইয়া ল্যান্থানাম, না ল্যান্থানাম হবে না, ল্যান্থানাম তো ডি ব্লকের মৌল, তাই না? ল্যান্থানাম ডি ব্লকের মৌল, বাট এফ ব্লকে অবস্থান দেওয়া হয়েছে। বাট প্রথম মৌলটা হচ্ছে সেরিয়াম। আর তোমার হচ্ছে শেষ মৌলটা হচ্ছে লরেন্সিয়াম, LR 103। আর এটা হচ্ছে 58। স্ক্যানিডিয়াম হচ্ছে 21। ঠিক আছে, তো এই জিনিসগুলো পড়বেন যে এস ব্লকের প্রথম মৌল কি, শেষ মৌল কি, পি ব্লকের প্রথম মৌল শেষ মৌল, ডি ব্লকের প্রথম মৌল শেষ মৌল, এফ ব্লকের প্রথম মৌল শেষ মৌল। ঠিক আছে, পরেরটাই চলে আসি। এস ব্লকের মৌল কোনটি? আচ্ছা, এস ব্লকের মৌল এটা হচ্ছে পি ব্লকের মৌল। আপনি বুঝতেই পারতেছেন, আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমার পি ব্লকের মৌল, এটা ডি ব্লকের মৌল, এইটা হচ্ছে আমার এস ব্লকের মৌল। ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু, কথা বুঝেন, ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু যারা, তারাই হচ্ছে আমার এস ব্লকের মৌল। তাহলে এস ব্লকের মৌল কারা কারা? এস ব্লকের মৌল হচ্ছে যাদের সর্বশেষ ইলেকট্রন এস উপশক্তি স্তরে প্রবেশ করে, উপশক্তি স্তরে প্রবেশ করে। তাহলে এরাই হচ্ছে এস ব্লকের মৌল। ঠিক আছে, এস ব্লকের মৌল বুঝতে পারছো? এস ব্লকের মৌল বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ম্যাঙ্গানিজ। ডি ব্লকের মৌল আর্সেনিক হচ্ছে পি ব্লকের মৌল, আর অ্যালুমিনিয়াম হচ্ছে আমার পি ব্লকের মৌল। কথা বুঝছো? আচ্ছা, পরেরটাই চলে আসি। ডি ব্লকের প্রথম মৌল কোনটি? একটু আগেই শিখাইছি, স্ক্যানিডিয়াম। ডি ব্লকের প্রথম মৌল কোনটি? স্ক্যানিডিয়াম। ঠিক আছে, খুবই সহজ। পরে আসি, কোনগুলো অধাতু? কোনগুলো অধাতু? ঠিক আছে, কোনগুলো অধাতু? এখানে এটা ধাতু, এটা ধাতু, এসবি এইটা হচ্ছে উপধাতু, তো এই দুইটা তো ধাতু। ঠিক আছে, ধাতু 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 ধাতু। তাহলে এই যে এটা মেইনলি, এগুলা হচ্ছে অধাতু বললে ভুল হবে, এটা মেইনলি হচ্ছে উপধাতু, উপধাতু অথবা অপধাতু। তো এই উপধাতু অথবা অপধাতু এটা টোটাল হচ্ছে 6টা, মতান্তরে 7টা। কথা বুঝছো? টোটাল হচ্ছে 6টা, মতান্তরে 7টা। তো এইটা হচ্ছে কিভাবে মনে রাখবা? জি স্যার আসেন, জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, সাবধানে টুলে বসেন। এটা দিয়ে মনে রাখবা। জি স্যার তার মানে হচ্ছে জার্মেনিয়াম, স্যার সিলিকন, আসেন আর্সেনিক, সাবধানে এসবি, টুলে টেলুরিয়াম, বসেন বরুণ। জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। এটা হচ্ছে আমাদের উপধাতু, উপধাতু অথবা অপধাতু যাকে বলে। এদের বৈশিষ্ট্যগুলো ধাতু এবং অধাতু উভয়ের মতো, উভয়ের মাঝখানে থাকে এমন অবস্থা এদের। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, মৃৎক্ষার ধাতু কোনটি? আচ্ছা, মৃৎক্ষার ধাতু কোনটি? গ্রুপ 2 এ যারা অবস্থান করে, গ্রুপ 2 এ যারা অবস্থান করে, গ্রুপ 2 এ অবস্থান করে এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। কেন মৃৎক্ষার বলা হয়? মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু কারণ এদের
অক্সাইড অথবা হাইড্রোক্সাইডকে কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। ঠিক আছে, অক্সাইড অথবা হাইড্রোক্সাইডকে কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে মৃৎক্ষার ধাতু। এগুলোর অনেক কবিতা পাবেন যে মৃৎক্ষার ধাতুর কিভাবে হচ্ছে মৃৎক্ষার ধাতু মনে রাখা যায়, কিভাবে হচ্ছে মৃৎক্ষার ধাতু আপনার আমরা মেমোরাইজ করতে পারি সেটা। যাই হোক, এটা আমি কবিতা এতগুলা বলতে চাচ্ছি না। এটা হচ্ছে স্ট্রনসিয়াম হচ্ছে মৃৎক্ষার ধাতু। আবারও মনে রাখেন, স্ট্রনসিয়াম হচ্ছে আমার মৃৎক্ষার ধাতু। কথা বুঝছেন? যে মৃৎক্ষার ধাতু কারা কারা দেখেন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম না, হ্যাঁ বেরিয়াম, আরেকটা হচ্ছে রেডিয়াম। ঠিক আছে, এই কয়েকটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, এটা কি যেন পড়ে, বিরিয়ানি মোগলাই কাবাব কি যেন একটা বলে, বিরিয়ানি মোগলাই কাবাব কি কি যেন আছে আর কি। যাই হোক, আমি এত কিছু মনে রাখি না, আমার এটা সহজ লাগে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং হচ্ছে রেডিয়াম। ক্লিয়ার? বেরিয়াম এবং রেডিয়াম ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলে আসেন, বিরল মৃত্তিকা ধাতু কারা? বিরল মৃত্তিকা ধাতু কারা? বিরল মৃত্তিকা ধাতু কারা বলতে পারবেন? গ্রুপ যে 13, সরি গ্রুপ 13 বললে ভুল হবে, গ্রুপ 3 যারা, গ্রুপ 3 এদেরকে বলা হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। ভাইয়া গ্রুপ 3, সরি, বিরল মৃত্তিকা ধাতু হচ্ছে গ্রুপ 3 তে কারা অবস্থান করে? তারাই। এই সাধারণত গ্রুপ 3 তে অবস্থান করে হচ্ছে এফ ব্লক মৌল। এফ ব্লক মৌলগুলা গ্রুপ 3 তে অবস্থান করে। যদি এফ ব্লক মৌলর আপনি বুঝতে পারেন যে ভাইয়া এফ ব্লক মৌল চিনব কিভাবে, মনে রাখবেন এফ ব্লক মৌল চিনার উপায় হচ্ছে 57 থেকে 71 এই পারমাণবিক সংখ্যা, 57 থেকে 71 যে পারমাণবিক সংখ্যা এবং 89 থেকে 103 এই যে পারমাণবিক সংখ্যার যে মৌলগুলো আছে, এই পারমাণবিক সংখ্যার মৌলগুলোকেই আমরা বলবো হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু, অথবা এ ব্লক মৌল যদি বলেন একই জিনিস। তাহলে বিরল মৃত্তিকা ধাতু কাদেরকে বলা হচ্ছে? বিরল মৃত্তিকা ধাতু গ্রুপ 3, গ্রুপ 3 তে যারা থাকে, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ। ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। ক্লিয়ার? বিরল মৃত্তিকা ধাতু। আচ্ছা, এরপরে চলে আসি, এ ব্লক মৌল সংখ্যা কয়টা? 27টা। এটা সহজ, এ ব্লক মৌল সংখ্যা হচ্ছে 27টা। এ ব্লক মৌলে অবস্থান করে মোট মৌল হচ্ছে, এ ব্লক মৌলে মোট অবস্থান করে হচ্ছে 30টা মৌল, অবস্থান করে হচ্ছে 30টা মৌলের। তার মধ্যে 3টা মৌল আছে যারা ডি ব্লকের, ওইটা থেকেই আসে হচ্ছে 27টা মৌল। ঠিক আছে, পরে চলে আসি, পর্যায় সারণীর তীব্র জারক কারা? আচ্ছা, তীব্র জারক মনে রাখবেন যে জারক পদার্থ তারাই, জারক পদার্থ তারাই যারা হচ্ছে অধাতু। অধাতুগুলা সাধারণত জারক হয়, তীব্র জারক পদার্থ হয়। আর অধাতুগুলা হচ্ছে যত দেখবেন যে বাম থেকে ডানের দিকে যাচ্ছেন তত ধাতব ধর্মটা হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে সব থেকে বেশি বাম থেকে ডানের মৌল, ডানের গ্রুপ হচ্ছে 17, তার মানে গ্রুপ 17 হচ্ছে, গ্রুপ 17 কি বলেন দেখি? গ্রুপ 17 হচ্ছে তীব্র জারক পদার্থ। গ্রুপ 17 কে কি বলা হচ্ছে? তীব্র জারক পদার্থ। ক্লিয়ার? গ্রুপ 70 কে জারক পদার্থ। এদের কি হয়? জারক পদার্থের হচ্ছে, জারক পদার্থের কি হয়? বিজারণ ঘটে। ঠিক আছে, জারক জারণ ঘটায়, নিজে বিজারিত হয়, জারক পথে কি হয়? বিজারণ ঘটে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে চলে আসি, নিচের কোন যুগলের 2টি মৌলে অষ্টক সম্প্রসারণ করতে পারে? আচ্ছা, অষ্টক সম্প্রসারণ কারা করতে পারে এটা আমরা আসি। অষ্টক সম্প্রসারণ কারা করতে পারে? অষ্টক সম্প্রসারণ সাধারণত দেখা যায়, কথাগুলো বুঝবেন, যে অষ্টক সম্প্রসারণ করতে পারে সাধারণত যাদের ডি অরবিটাল আছে। কি আছে ভাইয়া? যাদের কি আছে? ডি অরবিটাল আছে, তারাই হচ্ছে অষ্টক সম্প্রসারণ করতে পারে। তো দেখা যায় অষ্টক সম্প্রসারণ, এখানে ডি অরবিটাল কারা কারা আছে? ডি ব্লক মৌলের, ডি ব্লক মৌলের বললে ভুল হবে, এখানে আমি এটা একটু ভুল বললাম। অষ্টক এখানে যাদের ডি অরবিটাল আছে তারাই অষ্টক সম্প্রসারণ করতে পারবে।
ডি অরবিটাল অথবা ডি উপশক্তি স্তরে ইলেকট্রন ডি অরবিটাল আছে, তারাই হচ্ছে অষ্টক সম্প্রসারণ করতে পারবে। ঠিক আছে, সাধারণত অষ্টক সম্প্রসারণ ঘটে কার কার? অষ্টক সম্প্রসারণ ঘটে হচ্ছে সিলিকনের আর ফসফরাসের। সিলিকন এবং ফসফরাসে অষ্টক সম্প্রসারণ ঘটে। আবারও বলতেছি, সিলিকন এবং ফসফরাসের অষ্টক সম্প্রসারণ ঘটবে। কারণ কি? সিলিকনেও হচ্ছে আমার ডি অরবিটালে ইলেকট্রন আছে, ফসফরাসেও আমার ডি অরবিটালে ইলেকট্রন আছে। ঠিক আছে, সালফার বা এই তোমার হচ্ছে সালফার বলছি, অ্যালুমিনিয়ামে সাধারণত তোমার হচ্ছে অষ্টক সম্প্রসারণ হবে না। অ্যালুমিনিয়ামে অষ্টক সম্প্রসারণ হবে না। ঠিক আছে, তো অষ্টক সম্প্রসারণ সাধারণত দুইটা মৌলেই ঘটে এরকম, সেটা হচ্ছে এই সিলিকন এবং ফসফরাস। ক্লিয়ার? সিলিকন এবং ফসফরাস এদের অষ্টক সম্প্রসারণ ঘটবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলে আসি, নিচের কোনটি আর্দ্র বিশ্লেষিত হয়? আর্দ্র বিশ্লেষিত হবে, দেখবা যে যার সেন্ট্রাল মেটালের মেটাল এর ডি অরবিটাল আছে, ডি অরবিটাল, যা সেন্ট্রাল মেটালের ডি অরবিটাল আছে। এখন দেখো, সেন্ট্রাল মেটালে কার্বনের ডি অরবিটাল নাই, সোডিয়ামের তো এটা নাই, আর্দ্র বিশ্লেষিত এ হইতে পারে, বাট এটা হচ্ছে ডিরেক্টলি যায় আয়নিত অবস্থায় হবে। আর এইখানেও কার্বন আছে, এটা দরকার নাই। এইখানে সিলিকনের হবে, কারণ সিলিকনের কি আছে? ডি অরবিটাল আছে। যাদের ডি অরবিটাল আছে তারা হচ্ছে অষ্টক সম্প্রসারণ করতে পারে, ডি অরবিটাল আছে। আর এখানে কি হয়? এখানে ডি অরবিটালের সাথে পানির অণুর অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন এর সন্নিবেশ বন্ধন গঠন হয়। তাই এই সন্নিবেশ বন্ধনটা গঠন হয়, তাই এখানে সিলিকন ডাইঅক্সাইড কি করে? তোমার হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, আর্দ্র বিশ্লেষিত হয়, কথা বুঝছো? তো এইখানে টোটাল সন্নিবেশ বন্ধন আছে, মোট সন্নিবেশ বন্ধন ঘটে হচ্ছে 4টা। ঠিক আছে, মোট সন্নিবেশ বন্ধন ঘটে হচ্ছে 4টা। চলে আসো, NS1 মৌল পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? চলে আসো, NS1 মৌল পানির সাথে উৎপন্ন করে কি উৎপন্ন করে? NS1 মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌল। তার মানে গ্রুপ 1 এর মৌল পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? তীব্র ক্ষার উৎপন্ন করে। ঠিক আছে, তীব্র ক্ষার উৎপন্ন করে। গ্রুপ 1 এর মৌল পানির সাথে উৎপন্ন করে তীব্র ক্ষার উৎপন্ন করে। গ্রুপ 1 এর মৌল কি কি? এই যে সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম। ঠিক আছে, এগুলা হচ্ছে গ্রুপ 1 এর মৌল। ক্লিয়ার? বুঝতে পারছো? 19 নাম্বার আছে, দৈত্যাকার অণু গঠন করে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড দৈত্যাকার অণু গঠন করে, এই জন্য এর মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট অনেক বেশি। ঠিক আছে, দৈত্যাকার অণু গঠন করে, এটা হচ্ছে মেইনলি এইটা হচ্ছে পলিমার গঠন করে। ঠিক আছে, পলিমার গঠন করে, এটাই হচ্ছে জায়ান্ট। আর এর গলনাঙ্ক হচ্ছে, যদি মুখস্থ করতে চাও গলনাঙ্কটা মুখস্থ করতে পারো। এর গলনাঙ্ক হচ্ছে 1610 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক হচ্ছে, বা যেটা বয়লিং পয়েন্ট, 2230 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে মেইনলি সিলিকন করে কি? এই সিলিকন অক্সিজেনের সাথে এরকম করে বন্ড গঠন করে। এই যে এরকম ভাবে বন্ড গঠন করে, এগুলা সব সমযোজী বন্ধন গঠন করে। এই জন্য ভাঙতে, এই একটা এখানে যখন সিলিকন ডাইঅক্সাইডকে ভাঙা হয়, এই প্রত্যেকটা সমযোজী বন্ধন ভাঙতে হবে, এই জন্য এটা টেম্পারেচার অনেক বেশি হয়। বুঝতে পারছো? চলে আসো, নিচের কোন যৌগটি সম্ভব নয়? NCl5। দেখেই বোঝা যাচ্ছে NCl5। কেন NCl5 সম্ভব না?
NCl5 কেন সম্ভব না? NCl5 সম্ভব না কারণ হচ্ছে নাইট্রোজেনের কথা বুঝবা, নাইট্রোজেনের ডি অরবিটাল নাই, নাইট্রোজেনের ডি অরবিটাল নাই, নাইট্রোজেনের যদি ডি অরবিটালটা না থাকে সেই ক্ষেত্রে আবারও বলি নাইট্রোজেনের ডি অরবিটালটা নাই, দ্যাটস ওয়াই এ অষ্টক সম্প্রসারণ করতে পারে না, সম্প্রসারণ করতে পারবে না। তাই নাইট্রোজেনের ডি অরবিটাল না থাকার কারণে অষ্টক সম্প্রসারণ করতে পারে না, দ্যাটস ওয়াই NCl5 কি হয়, গঠন হয় না। এখানে নাইট্রোজেনের কি হয়, 3টা বন্ধন হাইয়েস্ট গঠন করতে পারবে, বাদবাকি যেটা লোন পেয়ার ইলেকট্রন হিসেবে থেকে যাবে। চলে আসো, কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের মৌল না? হিলিয়াম হচ্ছে পি ব্লকের মৌল না। কেন হিলিয়াম পি ব্লকের মৌল না? বিকজ অফ হিলিয়াম হচ্ছে এস ব্লকের মৌল, একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যেটা কিনা এস ব্লকে অবস্থান করে। এটা হচ্ছে একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যেটা এস ব্লকে অবস্থান করে, একমাত্র নোভেল গ্যাস অথবা নিষ্ক্রিয় গ্যাস যেটা এস ব্লকে অবস্থান করে। কথা বুঝতে পারছো? পরেরটাই চলে আসি। নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? আচ্ছা, নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? 22 নাম্বার, ক্রোমিয়ামের জারণ সংখ্যা। ঠিক আছে, সর্বোচ্চ হতে পারে। ক্রোমিয়াম হচ্ছে +6 পর্যন্ত হতে পারে, আবারও বলি ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 পর্যন্ত হতে পারে। কোবাল্টের হচ্ছে জারণ সংখ্যা হয় হচ্ছে +3, ভ্যানাডিয়ামের হচ্ছে +5, আয়রনের হচ্ছে +2 অথবা +3। তাহলে ক্রোমিয়ামের কি +3ও হয়, ক্রোমিয়ামের +6ও হয়, মানে সর্বোচ্চ জারণ সংখ্যা হতে পারে হচ্ছে ক্রোমিয়ামের। ক্লিয়ার? ক্রোমিয়ামের। পরেরটাই চলে আসি, বেজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি? এটি বেজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম এটি। এখানে দেখা যায় যে ম্যাঙ্গানিজের তোমার হচ্ছে 2টা থাকে, এখানে ম্যাঙ্গানিজ 2+ এর হচ্ছে 5টা বেজোড় ইলেকট্রন থাকে। এরপরে আয়রন 2+ এর থাকে হচ্ছে 4টা বেজোড় ইলেকট্রন, এবং হচ্ছে ক্রোমিয়াম 3+ এর থাকে হচ্ছে 3টি বেজোড় ইলেকট্রন। ঠিক আছে, ক্রোমিয়াম 3+ এর থাকে হচ্ছে 3টি বেজোড় ইলেকট্রন। তো এই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তোমার হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রন সংখ্যা বেশি, বেজোড় ইলেকট্রন সংখ্যা, দেন আয়রন 2+ এর, দেন হচ্ছে ক্রোমিয়াম 3+ এর। দ্যাটস ইট। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। অবশ্যই যারা ক্লাসটা করবা ফিডব্যাক দিয়ে যাবা, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা, চলে আসি নিকেল 2+। এখানে বলছে নিকেল 2+ এর আয়নে অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, প্রথমেই চলে আসি নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস। নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d8, 4s0 আর কি। তো দেখো এখানে বলা হয়েছে যে অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন, এখানে বেজোড় ইলেকট্রন নাই। একবারে আমরা চলে যাব ডি শক্তি স্তরে। 3d তে যাই দেখি আমরা কয়টা বেজোড় ইলেকট্রন আছে। তাহলে বেজোড় ইলেকট্রন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তার মানে এখানে বেজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? এই যে বেজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে এখানে বেজোড় ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 2টা। নিকেল 2+ এর বেজোড় ইলেকট্রন বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। পরেরটাই চলে আসি, PH4+ আয়নে। আবারও বলি PH4+ আয়নে কয়টি ইলেকট্রন বিদ্যমান? মোট কয়টি ইলেকট্রন বিদ্যমান? দেখেন, ফসফরাস
ফসফরাসের ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোটাল 15টা, হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে আমার টোটাল চারটা আছে, চারটা টোটাল হচ্ছে 19টা। এখানে আছে প্লাস আয়ন, প্লাস আয়নের থেকে একটা ইলেকট্রন ঘাটতি আছে, তার মানে টোটাল ইলেকট্রন হচ্ছে 18টা। টোটাল ইলেকট্রন কয়টা ভাইয়া? 18টা। টোটাল ইলেকট্রন কয়টা? 18টা। শেষ। নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক তারাই যাদের বেজোড় ইলেকট্রন থাকে। আবারও বলি, প্যারাম্যাগনেটিক তারাই, প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক তারাই যাদের বেজোড় ইলেকট্রন আছে, যাদের বেজোড় ইলেকট্রন আছে, বেজোড় ইলেকট্রন। আচ্ছা, প্রথমেই মনে রাখি যে এস ব্লক মৌলগুলা যে ক্যাটায়ন সমূহ, সাধারণত এস ব্লক মৌলের ক্যাটায়ন সমূহ হয় হচ্ছে কি ডায়াম্যাগনেটিক। সবসময় মনে রাখবা এস ব্লক মৌলের ক্যাটায়ন সমূহ হয় হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর দেখো এখানে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এই দুইটাতে, সরি দাগাচ্ছি কেন, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এদের দেখা যায় যে শেষ কক্ষপথটা 2 দিয়ে পূর্ণ থাকে, 2 দিয়ে পূর্ণ থাকে। ঠিক আছে, এখন থাকে হচ্ছে কপার আর জিঙ্ক। জিঙ্কে যেহেতু 30টা ইলেকট্রনই আছে, জিঙ্কও কিন্তু ফুলফিল অবস্থায় থাকে, বাকি থাকে কপার, তার মানে কপারই হবে হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক। ঠিক এইভাবে তোমাকে বাছাই করতে হবে। ঠিক আছে, যে এস ব্লক মৌলগুলো আগে দেখবা, যে এস ব্লক মৌলের ক্যাটায়ন আছে নাকি, তারপরে এদের শেষ কক্ষপথ কি সেই জিনিসটা দেখবা, তারপরে হচ্ছে জিঙ্কেরটা দেখবা যে জিঙ্কের শেষ কক্ষপথ সাধারণত 3D10 হয়। তো এইখানে সাধারণত দেখা যায় যে 3D10 অবস্থায় থাকাকালীন সে প্যারাম্যাগনেটিক ধর্ম শো করে না, তাহলে এখানে থাকে একটাই কপার, তার মানে কপারটাই হবে অ্যান্সার। ক্লিয়ার?